তো আগের দুটো ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পার্ট 1 পার্ট 2 রিপ্রোডাকশানের যে পার্ট 1 পার্ট 2 ছিল সেখানে সেক্সুয়াল রিপ্রোডাকশান এবং আসেক্সুয়াল রিপ্রোডাকশান সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব ভেজিটেটিভ রিপ্রোডাকশান ইন প্লান্টস অর্থাৎ উদ্ভিদের অঙ্গজনন। অর্থাৎ এই ভেজিটেটিভ রিপ্রোডাকশান উদ্ভিদের প্রধান জনন পদ্ধতি। তো ভেজিটেটিভ রিপ্রোডাকশান কাকে বলে না, যে প্রক্রিয়ার মাধ্যমে কী হয় উদ্ভিদের কোনো অঙ্গ বা অঙ্গাংশ এবং শাখা প্রশাখা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অনুকূল পরিবেশে কী হয় কোষ বিভাজনের মাধ্যমে একই বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য উদ্ভিদ সৃষ্টি করে, তাকে বলা হয় অঙ্গজনন। আরেকবারটি বলে দিই না, যে প্রক্রিয়ার মাধ্যমে কী হয় উদ্ভিদের কোনো অঙ্গ বা অঙ্গাংশ অথবা শাখা প্রশাখা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অনুকূল পরিবেশে কী হয় কোষ বিভাজনের মাধ্যমে একই বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ সৃষ্টি করে। অঙ্গজনের বৈশিষ্ট্য বা ক্যারেক্টার কী হতে পারে না, ক্যারেক্টার আমরা সংজ্ঞা থেকে পেয়ে গেলাম কি না, এখানে কোনো গ্যামেট উৎপাদন হচ্ছে না, কোনো রেণু উৎপাদন হচ্ছে না, তার মানে মাতৃদেহ থেকে কেবলমাত্র কোনো অংশ বা অঙ্গাংশ বিচ্ছিন্ন হয়ে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। তাহলে 1 নম্বর ক্যারেক্টার বলতে পারি যেখানে একটি মাত্র জনিত জীবের প্রয়োজন হয়। 2 নম্বর মাতৃ উদ্ভিদের সমগুণ সম্পন্ন অপত্য সৃষ্টি হয় এবং যে অপত্যগুলো সৃষ্টি হয় সেগুলো খুব সহজে আমরা তার বংশবিস্তার ঘটাতে পারি এবং এই পদ্ধতিতে অঙ্গজনন পদ্ধতিতে কী হয় রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা যায় এবং অল্প সময়ের মধ্যে অনেক বেশি অপত্য উদ্ভিদ পাওয়া যায় এবং মাতৃ গুণসম্পন্ন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। এবং এই যে ধরো একটা উদ্ভিদ থেকে একই বৈশিষ্ট্যযুক্ত অনেকগুলি অপত্য তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে কোনো ভিন্ন বৈশিষ্ট্য আবির্ভাব ঘটছে না। এই যে একই উদ্ভিদ থেকে একাধিক অপত্য সমগুণ সম্পন্ন অপত্য সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা ক্লোন বলতে পারি, যেটা ভেজিটেটিভ রিপ্রোডাকশানের ক্ষেত্রে দেখা যায়। এবার আসবো টাইপ অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশান ইন প্লান্টস। ভেজিটেটিভ রিপ্রোডাকশান ইন প্লান্টস 2 টাইপ, এটা ন্যাচারাল ভেজিটেটিভ রিপ্রোডাকশান অ্যান্ড আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশান। ন্যাচারাল ভেজিটেটিভ রিপ্রোডাকশান যে সমস্ত উদ্ভিদের দেহের কোনো অংশ বা অঙ্গ প্রাকৃতিক উপায়ে বিচ্ছিন্ন হয়ে অনুকূল পরিবেশে বংশবিস্তার করে, তাকে বলে আমরা প্রাকৃতিক অঙ্গজনন বা ন্যাচারাল ভেজিটেটিভ রিপ্রোডাকশান। ন্যাচারাল ভেজিটেটিভ রিপ্রোডাকশানের কিছু প্রসেস আছে। প্রসেসগুলো কী কী? বাই রুটস, মূলের সাহায্যে বংশবিস্তার; বাই আন্ডারগ্রাউন্ড স্টেম, ভূমিনষ্ট কাণ্ডের সাহায্যে বংশবিস্তার; বাই সাবএরিয়াল স্টেম, অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে বংশবিস্তার; বাই এরিয়াল স্টেম, বায়বীয় কাণ্ডের সাহায্যে বংশবিস্তার; বাই লিভ বাড, প্রত্যাশয় মুকুলের সাহায্যে বংশবিস্তার; বাই বুলবিলের সাহায্যে বংশবিস্তার। তাহলে যে ভাগগুলো আমরা বললাম, ন্যাচারালের যে ভাগগুলো বললাম প্রাকৃতিক, সেগুলো আমরা পার্ট পার্ট করে আলোচনা করব। প্রথমে আসি মূলের সাহায্যে, বাই রুটস। কিছু উদ্ভিদ আছে যেমন শিশু, পেয়ারা, শিরীষ, এদের ক্ষেত্রে কী হয় না, এদের বিভিন্ন অঙ্গের যে প্রধান অংশগুলো থাকে সে অঙ্গেরগুলোর মধ্যে অনেক অস্থায়ী মুকুল গঠন করে। যে অস্থায়ী মুকুলগুলো মাতৃ উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে অপত্য উদ্ভিদ গঠিত হয়। অর্থাৎ এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে বংশবিস্তারের মাধ্যম হলো এই অস্থায়ী মুকুল, মূলের সাহায্যে বংশবিস্তার ঘটে। 2 নম্বর আমরা কি আলোচনা করেছিলাম? বাই আন্ডারগ্রাউন্ড স্টেম, অর্থাৎ ভূমিনষ্ট কাণ্ড বা মৃদগত কাণ্ডের মাধ্যমে। প্রথমে আসবো এই কাণ্ডগুলো কিছু ভাগ করা যায়, যেমন রাইজম, গ্রন্থি কাণ্ড। এই প্রকার কাণ্ড কি
আমরা দেখব আদা, হলুদ এদের চারপাশে যে এক ধরনের আঁশ বা শল্কপত্র থাকে, ওই শল্কপত্রের প্রতিটি কক্ষে দেখবে তোমরা আদা বা হলুদের ডগে দেখবে হালকা নরম করে কিছু মুকুল তৈরি হয়, কক্ষে কিছু মুকুল তৈরি হয়। ওই মুকুলগুলো যদি আলাদাভাবে ওই মুকুল থেকে কী হয়, মাতৃতে ওরা বিচ্ছিন্ন হয়ে নতুন উদ্ভিদ গঠন করে। আমরা দেখব আদা গাছ লাগাই বা হলুদ গাছ লাগায়, একটা হলুদ লাগায় সেখান থেকে একাধিক হলুদ বা আদা, হলুদ এবং আদা উৎপন্ন হয়। তাহলে এইভাবে আদা, হলুদ এদের যে বংশবিস্তারের পদ্ধতি সেটা হলো রাইজোম, গ্রন্থিকাণ্ডর মাধ্যমে। এবার টিউবার, স্ফীতকাণ্ড, এই প্রকার কাণ্ড দেখবে আমরা দেখে থাকবো গোল আলু। গোল আলুর মধ্যে কী হয়, প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চিত থাকে এবং গোল আলুর যে কক্ষে মুকুল আমরা জানি যেটাকে আলুর চোখ বলা হয়, সে আলুর চোখ আমরা কেটে কেটে জমিতে লাগাই এবং নতুন আলু গাছ তৈরি হয়। তাহলে এই আলুর চোখ হলো এক ধরনের কাক্ষিক মুকুল, যেগুলো যার মাধ্যমে ওদের বংশবিস্তার ঘটে গোল আলু। এরপর আসবো আমরা কন্দ বা বাল্ব। আমরা দেখে থাকবো পেঁয়াজ ও রসুন, এদের ক্ষেত্রে কী হয় না, এই যে পেঁয়াজ রসুন আমরা মাটিতে লাগাই, পেঁয়াজ রসুন যে ওদের যে শল্কপত্র থাকে সেই শল্কপত্রের কক্ষে কিছু মুকুল তৈরি হয়, যে মুকুলগুলো অনুকূল পরিবেশে আমরা দেখি পেঁয়াজের মুকুল বের হয় দেখেছি এবং রসুনের দেখেছি সবুজ এবং নরম পাড়া। তো ওইগুলোকে আমরা মাটিতে পুঁতে দিলে নতুন নতুন পেঁয়াজ গাছ এবং নতুন রসুন গাছ পায়। এদের বংশবিস্তারের পদ্ধতি এটা। এবার ক্রন মানে গুড়িকাণ্ড, আমরা দেখে থাকবো কিছু, যেমন হচ্ছে ওল এবং কচু গাছের ওরা ঘুরি যে গোলাকৃতির যে চারপাশে দেখবে ছোট ছোট মুকুল তৈরি হয়, যে মুকুলগুলো অনুকূল পরিবেশ পেলে নতুন ওল কচু গাছ তৈরি করতে পারে। এরপর আসবো আমরা অর্ধবায়বীয় কাণ্ড অর্থাৎ সাব এরিয়াল স্টেম। এই অর্ধবায়বীয় কাণ্ডগুলো বিভিন্নভাবে ভাগ করা যায়, যেমন হচ্ছে রানার, ধাবক, খর্বধাবক, অফসেট, বক্রধাবক, স্তোলন, ঊর্ধ্বধাবক, সাকার। কিছু উদ্ভিদ আছে, প্রথমে আসবো আমরা ধাবক সম্পর্কে বা রানার। যেমন আমরা দেখব থানকুনি আমরুল, এদের ক্ষেত্রে কী হয় না, এই কাণ্ডের যে কাক্ষী মুকুল থাকে সেই কাক্ষী মুকুল থেকে এক ধরনের শাখা মাটির উপরে হালকাভাবে বিস্তার লাভ করে এবং ওই শাখাগুলো এবং কিছুটা বৃদ্ধি লাভ করার পর ওখান থেকে কিছু অস্থায়ী মূল তৈরি হয় এবং কিছু পাতা উপরের দিকে তৈরি হয়। অর্থাৎ ওই যে পর্বটাতে মধ্যে পাতা এবং অস্থায়ী মূল তৈরি হলো, ওটা মাতৃদেহতে আলাদা হয়ে গেলে কী হয়, নতুন আবার গাছ তৈরি করতে পারে ওই পর্ব থেকে। অস্থায়ী মূল এবং পাতা উৎপন্ন হলো, নতুন উদ্ভিদ গঠিত হয়। এবার অফসেট, আমরা দেখে থাকবো পুকুরেতে কচুরিপানা একটা দুটো থাকলে প্রচুর কচুরিপানা গাছ হয়ে যায়। তো কচুরিপানা গাছ আমরা দেখব যে কচুরিপানা একটা ফাঁপা অংশ জলের উপর বিস্তার লাভ করে, যেটা ধাবক বলা হয়, খর্বধাবক বলা হয়। ওই ফাঁপা অংশটা দেখব, ফাঁপা অংশের ঠিক সে শীর্ষ ভাগে কিছু অস্থায়ী মূল ও পাতা উৎপন্ন হয়। অর্থাৎ কচুরিপানার ওই যে ফাঁপা অংশটা লম্বা জলের উপর বৃদ্ধি পাচ্ছে, ওটা থেকে অস্থায়ী মূল এবং পাতা উৎপন্ন হয় এবং মাতৃদেহ থেকে ওটা আলাদা হয়ে গেলে নতুন কচুরিপানা গাছ তৈরি করে। এভাবে ওদের এই যে পর্বগুলো থাকে, এই পর্বগুলো কিছু অস্থায়ী মূল এবং পাতা উৎপন্নের মাধ্যমে এদের বংশবিস্তার ঘটে। এবার কিছু বক্রধাবক যেমন কিছু উদ্ভিদ আছে, মেন্থা, এগুলো কি হয় না, এদের দেখব কিছু গোড়ার দিকে, কাণ্ডে গোড়ার দিকে একটা বাঁকানো অংশ
মাটির অনুভূমিক মাটিকে ঠিক উপরে ধনুকের মতো এইটা একটা পর্ব লক্ষ্য করা যায়, বায়বীয় পর্ব লক্ষ্য করা যায়। ওইখানে ওর ঠিক শেষ ভাগে কিছু মুকুল তৈরি হয়, পাতা উৎপন্ন হয়, যা মাতৃ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন মেন্থা গাছ তৈরি করে। এভাবে কিছু আরও আছে। চন্দ্রমল্লিকা দেখব যে ওর যে কাণ্ড থাকে, কাণ্ডের ঠিক একটু নিচে, মাটির নিচে কিছু শাখা উৎপন্ন হয়, মুকুল উৎপন্ন হয়, যে মুকুলগুলো আবার উপরের দিকে উঠে এসে মাটির উপরে উঠে আসে এবং সে অস্থানীয় মূল জন্মায় উঠে আসার ফলে। এবং সে মাতৃবীজ থেকে যখন শাখাটি বিচ্ছিন্ন হয়ে যায়, মাটিতে পুঁতে দেওয়া হয়, তখন কিন্তু ওই বিচ্ছিন্ন অংশ থেকে নতুন চন্দ্রমল্লিকা গাছ তৈরি হয়। তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন যে অর্ধবায়বীয় কাণ্ড তার ব্যাখ্যা। এরপর আসবো এরিয়াল স্টেম, বায়বীয় কাণ্ড। আমরা দেখে থাকবো ফণিমনসা, আখ, এদের যে অংশগুলো থাকে পর্ব। ফণিমনসা কাণ্ডকে আমরা কী বলি? পর্ণকাণ্ড। এবং আখের কিছু পর্ব দেখবো আমরা আখ কেটে কেটে লাগাই মাটিতে। আখের কাণ্ড সেই আখের ডগগুলোকে কেটে কেটে মাটিতে লাগায়, মানে ওই যে আখের যে পর্ব থাকে, ফাঁপা অংশ, পর্ব অংশটা, ওই পর্বের গোড়ার দিকে কী জন্মায়? কিছু মুকুল উৎপন্ন হয় এবং সেখান থেকে নতুন আখ গাছ তৈরি হয়। সেরকম ফণিমনসা গাছের কাণ্ডের কোনো অংশ যদি কেটে দেওয়া হয়, কেটে যদি মাটিতে লাগানো হয়, তাহলে সেই অংশ থেকে আবার নতুন ফণিমনসা গাছ তৈরি হয়। এরপর আসবো বাইলিভ বার্ডস, অর্থাৎ দেখব কিছু আছে যেমন পাথরকুচি। এদের আমরা ছোটোবেলায় পাথরকুচি পাতা কী করতাম? বইয়ের ভিতরে রাখতাম, পত্রজ মুকুল বের হতো। ঠিক আছে, পাথরকুচির যে পাতা, সে পাতার যে কিনারা, সেখানে কিছু মুকুল তৈরি হতো, পত্রজ মুকুল। এবং অনুকূল পরিবেশে এই মুকুলগুলো নতুন গাছ সৃষ্টি করতে পারে। বুলবিল, যেমন চুপড়ি আলু, দেখব এদের কাণ্ডের শাখা প্রশাখার কক্ষে কিছু বেলুনের মতো গোলাকার অংশ দেখা যায়, যেগুলো কি হয় অনুকূল পরিবেশে ওরা যদি মাতৃ থেকে আলাদা হয়ে যায়, ওই যে গোলাকার অংশ দেখতে পেলাম, স্ফীত অংশ, ওই গোলাকার অংশটা মাটিতে পড়লে অনুকূল পরিবেশে ওখান থেকে সিলিউশনের মাধ্যমে নতুন বুলবিল গাছ তৈরি করে। তাহলে আজকে আমরা যে প্রাকৃতিক অঙ্গজন ভাগগুলো আলোচনা করলাম। তো এরপর আমরা আসবো আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন। আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন অর্থাৎ কৃত্রিম পদ্ধতিতে আমরা কিছু উদ্ভিদের বংশবিস্তার ঘটাই। যেমন কৃত্রিম অঙ্গজন পদ্ধতি, প্রথমে আসি আমরা স্টেম কাটিং অ্যান্ড রুট কাটিং। কিছু উদ্ভিদ আছে যেমন গোলাপ, জবা, আখ, কী হয়? এদের শাখাগুলো কেটে আমরা আলাদাভাবে লাগাই, মাটিতে লাগাই। যেমন গোলাপ ডাল, জবা ডাল কেটে লাগালে গোলাপ গাছ হয়, জবা গাছ হয়, আমরা জানি। এবং আরও কিছু আছে। এবার ওই কাটা অংশগুলো আমরা যদি কিছু কৃত্রিম হরমোন প্রয়োগ করি, কৃত্রিম হরমোন যেমন হচ্ছে কৃত্রিম IBA, বিউটারিক অ্যাসিড, NAA, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, এগুলো আমরা ব্যবহার করলে কী হয়? খুব তাড়াতাড়ি ওই কাটা অংশে সেল ডিভিশন শুরু হয়। এছাড়া কিছু দেখবে পটল, লেবু, কমলা গাছ আছে যাদের মাটিতে পুঁতে, ওদের যে মাটিতে মূলের কিছুটা অংশ যদি মাটিতে পুঁতে দিই বা মাটিতে আবদ্ধ করি, তাহলে নতুন অঙ্গজন পদ্ধতির মাধ্যমে কী হয়? নতুন পটল গাছ, লেবু গাছ, কমলা গাছ পাই। ডাবা কলম, লেয়ারিং। এই জিনিসটা কেমন না, কোনো একটা উদ্ভিদের একটা শাখাকে বাঁকিয়ে মাটির সঙ্গে আবদ্ধ করা হলো, যে অংশটা মাটির সঙ্গে লেগে থাকবে সে অংশ, ওখানটায় কিছুটা মাটি চাপা দিয়ে দিল,
মাটি চাপা দিয়ে দেওয়া হলে কী হবে, ওইখানে প্রতিদিন যদি আমরা জল টল দিই দেখা যাবে ওই অংশটা থেকে অস্থায়ী মূল বের হয়। যখনই মূল বের হলো তখন মাতৃ দেহ থেকে ওই ডালটা কেটে নিয়ে মাটিতে লাগিয়ে দেওয়া হলো বা টবে লাগিয়ে দেওয়া হলো, তখন কী হবে, নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। যেমন এগুলো করা হয় লেবু, গোলাপ, আপেল, পেয়ারা এদের ক্ষেত্রে। এরপর হবে গুটি কলম। এক্ষেত্রে কী করা হয়, একটা উন্নত গাছের কোনো একটা শাখাকে চিহ্নিত করা হয়। সেই শাখাটা কিছু অংশ 3 থেকে 5 সেন্টিমিটার অংশ ভালো করে কোনো ছেলা অংশ মানে কাটারি হোক বা কোনো ব্লেড হোক ভালো করে কিছুটা ছাল তুলে দেওয়া হয়। তুলে দেওয়ার পর মানে ছাল তুলে দেওয়ার পর ওই অংশে কিছু ভিজে মাটি এবং কিছু সার দিয়ে ভালো করে খড় দিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হয়। দেখা যাবে কিছুদিন পর ওই অংশতে কিছু অস্থায়ী মূল বের হবে। তারপর অস্থায়ী মূল বের হলে কী হবে, যখন অস্থায়ী মূল বের হবে তখন মাতৃদেহ থেকে ওটা আলাদা করে টবে লাগিয়ে দেওয়া, নতুন উদ্ভিদ তৈরি হবে। এগুলো করা হয় লিচু, পেয়ারা এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে। এরপর আসবো আমরা গ্রাফটিং বা জোড় কলম। এখানে কী করা হয়, দুটো একই প্রজাতির গাছকে, দুটো কাণ্ডের শাখাকে একে অপরের সঙ্গে জোড়া লাগিয়ে এই কলম তৈরি করা হয়। যার সঙ্গে জোড়া লাগানো হয় তাকে স্টক বলা হয়, যাকে লাগানো হয় তাকে শিয়ন বলা হয়। এগুলো দুটো গাছের কাণ্ডকে জোড়া লাগিয়ে ব্যান্ডেজ করে তাদের মধ্যে নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়। বিভিন্ন গাছ আছে, যেমন আম লেবু ক্ষেত্রেও হয়, বাতাবি লেবু, কমলা ক্ষেত্রেও হয় জোড় কলম। তো এক্ষণ আমরা আলোচনা করলাম কৃত্রিম অঙ্গজন পদ্ধতি, অর্থাৎ এর গুরুত্ব কী, ইম্পর্টেন্স অফ আর্টিফিশিয়াল ভিটি রিপ্রোডাকশান। না এই প্রক্রিয়ার মাধ্যমে কী হয় না, একটা নির্দিষ্ট গুণসম্পন্ন মাতৃকোষে গুণসম্পন্ন অপত্যুদ্ভিদ সৃষ্টি হয় এবং খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি অপত্য তৈরি করতে পারা যায়। এবং কিছু উদ্ভিদ আছে যারা বীজহীন উদ্ভিদ আছে, যেমন লেবু, আঙ্গুর, আনারস, এদের ক্ষেত্রে কৃত্রিম অঙ্গজন পদ্ধতির মাধ্যমে সহজেই বংশবিস্তার ঘটানো যায়। এবং আম, পেয়ারা, লেবু এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কী হয়, অনেক দিন লাগে তাদের ফুল ফল আসতে। তাই কৃত্রিম পদ্ধতিতে যে অঙ্গজন ঘটানো হয় খুব অল্প সময়ের মধ্যে আমরা ফুল ফল পেয়ে যাই। কৃত্রিম অঙ্গজনের কোনো রিস্ক থাকে না, সেই জন্য এই জন পদ্ধতি অনেকটাই সুবিধাজনক। তাহলে আজকে আমরা আলোচনা করলাম ভিটি রিপ্রোডাকশন ইন প্লান্টস। তো পরে ক্লাসে আমরা আলোচনা করব এই কৃত্রিম অঙ্গজনের আরেকটা কিছু পার্ট আছে, যেমন হচ্ছে মাইক্রো প্রপাগেশন।